নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক হয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর উপস্থিত হয়েছে, আপনারা হয়তো সকাল থেকেই দেখেছেন বিভিন্ন পত্র পত্রিকায় যে গতকাল একদম মহারাষ্ট্র ছাপিয়ে ফল করেছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু আসল যে ভোটের ছবিটা, সেই ছবিটা কি আপনাদের চোখে পড়েছে? আসল ভোটের ছবি বলতে আমরা বলছি বিএমসি, অর্থাৎ বোম্বে মিউনিসিপাল কর্পোরেশন যে ভোটটা হয়, সেই বোম্বে মিউনিসিপাল কর্পোরেশনের ভোটটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং সেখানে যে ছবিটা উঠে এসেছে, সেই ছবিটা উঠে এসেছে রাত 10টার পর, অর্থাৎ গতকাল যখন কাউন্টিং চলছে সকাল থেকেই আপনারা বিভিন্ন গদি মিডিয়াতে দেখেছেন যে বিজেপির যে কার্যালয়, সেখানে ঢাকঢোল পেটানো হচ্ছে, মানুষ আনন্দ করছেন বিভিন্ন কিছু। কিন্তু এই যে গদি মিডিয়া আপনাদের কখনোই দেখাবে না আসল ঘটনাটা শেষ রাতে, একদম মধ্য রাতে বলা যেতে পারে বেরিয়ে এসেছে। এবং শেষ পর্যন্ত আজকে সকালে যখন আমরা দেখতে পেয়েছি ভোটের যা বিএমসি রেজাল্ট বেরিয়েছে, শুধুমাত্র বিএমসির কথা বলছি, সম্পূর্ণ মহারাষ্ট্রে আমরা দেখতে পেয়েছি কি রেজাল্ট হয়েছে, কিন্তু বিএমসি তে যে রেজাল্টটা হয়েছে সেটা কিন্তু একটা চমকে দেওয়ার মতন ছবি। এবং উদ্ধব ঠাকরে ইন্ডিয়া অ্যালায়েন্সের তরফ থেকে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল করেছে। সম্পূর্ণ ছবিটা আপনাদের সামনে যদি রাখি, ভারতীয় জনতা পার্টি তারা 88খানা সিট পেয়েছে। অবশ্যই ভালো সিট পেয়েছে তারা 88খানা, কিন্তু আগের থেকে খুব একটা পরিবর্তন কিন্তু হয়নি তাদের। পরবর্তীতে সিট পেয়েছে উদ্ধব ঠাকরের দল, উদ্ধব ঠাকরে 66খানা আসন পেয়েছে। এবং তার পরবর্তীতে দল যেটা পেয়েছে সেটা একনাথ শিন্ডের যে শিবসেনা, সেই একনাথ শিন্ডের শিবসেনা 28খানা আসন মাত্র পেয়েছে। এবং তার সঙ্গে কংগ্রেস পেয়েছে 24খানা আসন, যেখানে কংগ্রেস প্রায় লড়াইটাই করেনি। সেখানে শুধুমাত্র এক একজন ক্যান্ডিডেটকে কংগ্রেসের তরফ থেকে 2 লক্ষ টাকা দিয়ে দেওয়া হয়েছিল, যা তোমরা তোমাদের মতন ভোটে লড়ে ফেলো। এবং তার পরবর্তীতে কংগ্রেসের সেখানকার প্রার্থীরা না ভালো করে প্রচার করেছে, না ভালো করে লড়াই করেছে। সুতরাং একটা কোনো মতে লড়াই করেও 24টা আসন কংগ্রেসের ফলাফল খুবই ভালো বিএমসির যে মিউনিসিপাল কর্পোরেশন এলাকা সেখানের অনুপাতে। এবং তার সঙ্গে রাজ ঠাকরে তার যে পার্টি সেটা 6খানা সিট পেয়েছে, এবং এনসিপি শরদ পাওয়ারের পার্টি 3খানা সিট পেয়েছে বিএমসি তে। এই হচ্ছে সামগ্রিক যে ফলাফল সেটা। এবার কেন বলছি আপনাদেরকে যে গদি মিডিয়া সম্পূর্ণ ফলাফলটা দেখাবে না বা চেপে গিয়েছে, এটা কারণটা হচ্ছে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির যে রেজাল্টটা বেরিয়ে এসেছে, সেই রেজাল্টটা কিন্তু খুব একটা উন্নত রেজাল্ট নয়। শেষ যখন বিএমসির নির্বাচন হয়েছিল সেটা 2017 সাল, এবং 2017 সালে আমরা যেটা লিস্ট বের করে দেখলাম, 2017 সালে বিএমসির নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রাপ্ত আসনের সংখ্যা ছিল 82। তার পরবর্তীতে এত কিছু ঘটনা ঘটলো, ভারতীয় জনতা পার্টি মহারাষ্ট্রে সরকার তৈরি করলো, এবং তার মাঝখানে শিবসেনা ভেঙে গেল। শিবসেনা ভেঙে একদম সরাসরি একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী করা হলো। মুখ্যমন্ত্রী থাকার পর একনাথ শিন্ডে রিজাইন দিলেন, তার পরবর্তীতে তাকে উপমুখ্যমন্ত্রী করা হলো, দেবেন্দ্র ফাডনবিসকে মুখ্যমন্ত্রী করা হলো। এত ধরনের এত ঘটনা ঘটার পরবর্তীতেও ভারতীয় জনতা পার্টি বিএমসির মধ্যে তাদের যে ফলাফল সেটা 82 থেকে বাড়িয়ে মাত্র 88-তে নিয়ে যেতে পেরেছে। বিভিন্ন কিছু ঘটনা ঘটেছে। উদ্ধব ঠাকরে তার যে একটা রীতিমতন বিএমসি এলাকায় যে শোনা হয়, অর্থাৎ মুম্বাইতে যে শোনা হয়, উদ্ধব ঠাকরে বা ঠাকরে পরিবারের যে একটা কথা মেনে চলা হয় বা তাদের যে একটা দবদবাও সেখানে রয়েছে, সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হিসেবে উঠে এসেছে। সমস্তটা ব্যাখ্যা করার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং এই ভিডিও অবশ্যই শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে বিএমসির যে ভোট ছিল সেটা সবাই তাকিয়েছিল। কারণটা কি? কারণটা একটাই, যে সামগ্রিক এশিয়ার মধ্যে সবচেয়ে রিচ যে মিউনিসিপাল কর্পোরেশন সেটা হচ্ছে বিএমসি, এবং সবচেয়ে টাকা ওলা যে কর্পোরেশন, সেই জায়গা থেকে এইদিকে সবারই নজর ছিল। এবং সম্পূর্ণ মহারাষ্ট্রের মধ্যে উদ্ধব ঠাকরে তার ফলাফল অত্যন্ত খারাপ হয়েছে। আমরা সবাই জানি বিভিন্নভাবে ভোট হয়েছে, কিভাবে ভোট হয়েছে আমরা দেখিয়েছি অলরেডি, যে মার্কার পেন দিয়ে হাতে দাগ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো স্যানিটাইজার দিয়ে মুছলেই উঠে যাচ্ছে, তার পরবর্তীতে আবার ছাপ্পা ভোট হয়েছে, ইত্যাদি ঘটনা ঘটেছে। কিন্তু যে মূল জায়গাটা আপনাদের যদি দেখাই, যে বিএমসির মূল যে বিষয়টা বেরিয়ে এসেছে সামনে, সেখানে আপনারা দেখুন যে উদ্ধব ঠাকরের যে দল, তারা 66খানা আসন পেল, এবং 66খানা আসন, এবং তার সঙ্গে কংগ্রেস পেল হচ্ছে 24খানা আসন। এই দুটো আসন যদি একত্রিত করা যেত, অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্স যদি এনডিএর বিপরীতে দাঁড়িয়ে লড়াইটা করতো, তারা আলাদা আলাদা লড়াই করেছে এই ক্ষেত্রে, কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্স যদি এনডিএর বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াইটা করতো, একদম কমপ্লিটলি একজোট হয়ে বিধানসভা ভোটের মতো লড়াইটা করতো, তাহলে এনসিপি, রাজ ঠাকরে, উদ্ধব ঠাকরে এবং তার সঙ্গে কংগ্রেসের সম্পূর্ণ ভোট মিলিয়ে কিন্তু
কমপ্লিট যে মিউনিসিপাল কর্পোরেশনটা দখল করতে পারতো না ভারতীয় জনতা পার্টি, সেই রকম একটা কিন্তু একদম অঙ্ক উঠে এসেছে। এবং সবচেয়ে ভয় কিন্তু এই মুহূর্তে যেটা, সেটা কিন্তু একদম একনাথ শিন্ডের। কারণ একনাথ শিন্ডেকে আমরা আগেই এই নিয়ে আলোচনা করেছি যে আর দরকার নেই ভারতীয় জনতা পার্টির। একনাথ শিন্ডের যদি পলিটিক্যাল কেরিয়ারের পরেও বেঁচে থাকে কিংবা বাঁচাতে হয়, তাহলে তাকে কিন্তু আবার আগের জায়গায় ফিরতে হবে। একনাথ শিন্ডে এবং শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার, এই দুজন যে উপমুখ্যমন্ত্রী রয়েছেন, দুজনেরই ফলাফল মারাত্মক খারাপ হয়েছে। তারা এত টাকা খরচ করেছেন, সম্পূর্ণ বিজেপির সঙ্গে থেকে, এনডিএ এর সঙ্গে থেকে তারা প্রচুর টাকা খরচা করেছে। এবং এমন আমরা কথাও শুনতে পেয়েছি যে একদম রীতিমতো লিফলেট বিলি হয়েছে, সেই ভিডিও সামনে উঠে এসেছে। বিএমসির যে নির্বাচন, সেখানে প্রচুর টাকা খরচা করেছে বিজেপি, যে লিফলেট বিলি করেছে বাড়ি বাড়ি, এবং সেই লিফলেট একটা খামে করে বিলি করেছে। সেখান থেকে 4টে করে 2000 টাকার নোট বেরিয়েছে। প্রত্যেক বাড়িতে এত টাকা করে খরচা করা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই বিএমসির নির্বাচনটা জেতার জন্য। সুতরাং এই একই ঘটনা ঘটিয়েছিল একনাথ শিন্ডে, কিন্তু তার সামগ্রিক রেজাল্টটা কি হলো? একনাথ শিন্ডে, তার হাতে কত মেশিনারি, তিনি উপমুখ্যমন্ত্রী, যে পার্টির নেতা রাজ্যের উপমুখ্যমন্ত্রী, তার সামগ্রিকভাবে রেজাল্টটা কি হয়েছে শুনবেন। এটা তো গেল শুধু বিএমসির ক্ষেত্রে, তারা 28টা সিট পেয়েছে। একনাথ শিন্ডের পার্টি বিএমসিতে 28টা সিট পেয়েছে, কিন্তু সামগ্রিকভাবে মহারাষ্ট্রের তুলনায় সেটাও কিন্তু অত্যন্ত শোচনীয় ফলাফল। 374টা মাত্র সিট পেয়েছে একনাথ শিন্ডে। সুতরাং 374টা সিট খুবই কম। কেন বলছি আমরা? যেখানে কংগ্রেস লড়াইটাই করলো না, যেখানে কংগ্রেস সম্পূর্ণ বলা যেতে পারে লড়াই থেকে সরে দাঁড়ালো, সেই কংগ্রেস এই যে সামগ্রিক মহারাষ্ট্রের যত মিউনিসিপাল এলাকার যে কর্পোরেশন ইলেকশন হলো, সেখানে দাঁড়িয়ে কংগ্রেস 329টা সিট পেয়েছে। তো কংগ্রেস যদি এত লড়াই না করেও 329টা সিট পেয়ে যায়, একদম ওয়ার্ডের ইলেকশন, সেখানে কংগ্রেস একটা রাজ্যের মধ্যে 329টা সিট পেয়েছে, তাহলে সেই ক্ষেত্রে একনাথ শিন্ডে, যিনি রাজ্যের উপমুখ্যমন্ত্রী, তিনি 374টা যদি সিট পায়, তাহলে তাকে আর কি দরকার ভারতীয় জনতা পার্টির? এই প্রশ্ন ওঠে বইকি। এবং তার কাছে এমন কিছু সংখ্যক এমপিও নেই যে তিনি সরাসরি ধরে রাখতে পারবেন, তার কাছে মাত্র 7জন এমপি রয়েছে। তো সেই ক্ষেত্রে তো নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে দিয়ে কাজ চলেই যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যদি একনাথ শিন্ডে ছেড়েও দেয়, তাতে তো তার বিশেষ কিছু যায় আসে না। সুতরাং একনাথ শিন্ডের কিন্তু সবচেয়ে শোচনীয় অবস্থা। এবং যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটা উঠে আসছে যে বালা সাহেব ঠাকরে, তার যে ঠাকরে একটা অস্মিতা, তার যে মারাঠি অস্মিতা, সেটা কিন্তু এখনো পর্যন্ত মুম্বাইতে একদম বহাল থাকলো। এবং সেই মুম্বাইতে যে ভোটের রেজাল্টটা বেরিয়ে এলো, সেটা রাত 10টার পরবর্তীতে বেরিয়ে এলো। আপনারা জানেনই ইলেকশন কমিশন কিভাবে কাজ করে। ইলেকশন কমিশন সেই সমস্ত জায়গায় কাউন্টিং এর ক্ষেত্রে একটু স্লো কাউন্টিং করবে, এই ধরনের বিভিন্ন অভিযোগ বিভিন্ন সময় বিরোধীদের তরফ থেকে উঠে আসে। যেখানে তারা জিতছে, সেখানে স্লো কাউন্টিং হবেই। কিন্তু সেই জায়গাগুলো বেরিয়ে আসার পরবর্তীতেও আমরা দেখতে পেয়েছি যে এটা বিএমসি নির্বাচনে কিন্তু অবশ্যই ইন্ডিয়া অ্যালায়েন্স যদি একত্রিত হয়ে লড়াইটা লড়তো, কংগ্রেস, শিবসেনা, অর্থাৎ উদ্ধব ঠাকরের শিবসেনা, তার সঙ্গে রাজ ঠাকরের দল, তার সঙ্গে এনসিপি, সবাই যদি একত্রিত হয়ে লড়াইটা লড়তো, তাহলে কিন্তু অবশ্যই বিএমসি দখল পর্যন্ত করতে পারতো কংগ্রেস কিংবা ইন্ডিয়া অ্যালায়েন্স। আপনাদের এই জায়গাটার থেকে আমরা নিয়ে যাই যে এই সামগ্রিক যে মহারাষ্ট্রের নির্বাচন, সেখানে কি না করেছে ভারতীয় জনতা পার্টি। এমন একটা জোটের কথা আমরা আপনাদের সামনে রেখেছিলাম, যেটা কংগ্রেস বিজেপির সঙ্গে জোট করেছে, অর্থাৎ বিজেপি গিয়ে কংগ্রেসের বিভিন্ন লোকেদের সঙ্গে জোট করেছে একনাথ শিন্ডেকে আটকানোর জন্য। এবং সেই যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে বেশ খানিকটা চাপের। এবং যখন কংগ্রেস সেই 12 জনকে বের করে দিল যে বিজেপির সঙ্গে কোনো মতেই জোট করা যাবে না, তখন সেই 12 জনকে গ্রহণ করে নিল বিজেপি। এবং তাই সেই 12 জনকে গ্রহণ করে তাদেরকে ভোটেও দাঁড় করিয়ে দিল। এই যে ফলাফল, এবং শুধু কংগ্রেসের সঙ্গে জোট করা নয়, এআইএমআইএম তাদের সঙ্গে পর্যন্ত জোট করেছে, যে দল সবসময় আসাউদ্দিন ওয়াইসির বিরুদ্ধে কথা বলে এবং যে দল হিন্দুত্ববাদী রাজনীতি করে, সেই দল সম্পূর্ণ সংখ্যালঘু কেন্দ্রিক একটা দল, তাদের সঙ্গে হাত মেলাতে পারে একটা ভোট দখল করার জন্য, সেই ঘটনা পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। তাহলে কেন কংগ্রেস এই ইনিশিয়েটিভটা নিল না যে উদ্ধব ঠাকরের সঙ্গে তারা যেমন ভাবে বিধানসভা নির্বাচন লড়েছিল, তারা যেমন ভাবে লোকসভা নির্বাচন লড়েছিল, ঠিক একইভাবে তারা মহারাষ্ট্রের এই যে
মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে ইলেকশন সেটাও তারা একত্রিত হয়ে লড়বে, তাহলে তো অন্তত যে রেজাল্ট বেরিয়ে এসেছে, অন্তত বিএমসি যেটা একদম বোম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশন সেটাকে তো তারা দখল করতে পারতো, এবং সেই জায়গা থেকে তো মেয়র যে তৈরি হতো, বিএমসির মেয়র, সেটা তো অন্তত উদ্ধব ঠাকরের দল থেকে তৈরি হতে পারতো। এই প্রেক্ষিত গুলো কিন্তু অবশ্যই একটা চিন্তা করার দরকার। তার কারণ বিজেপি তাদের কিন্তু শক্তি বৃদ্ধি হয়েছে, আপনারা গতকাল থেকে শুনছেন নিশ্চয়ই, বিভিন্ন জায়গায় মহারাষ্ট্রে বিপুল পরিমাণ শক্তি বৃদ্ধি হয়েছে। সেটা হয়েছে ঠিকই, কিন্তু সেটা যেভাবেই নির্বাচন হোক না কেন, রেজাল্ট যা কথা বলছে তাতে অবশ্যই দেবেন্দ্র ফডনবিস তিনি কিন্তু 3 নম্বর একজন মানুষ হিসেবে উঠে আসছেন। এর আগে যে কথাটা আমরা বিভিন্ন সময় শুনতাম যে নরেন্দ্র মোদীর উত্তরসূরি কাকে বলা যায়, নরেন্দ্র মোদীর উত্তরসূরি হিসেবে অমিত শাহ রয়েছেন, নরেন্দ্র মোদীর উত্তরসূরি হিসেবে যোগী আদিত্যনাথ রয়েছেন, এবং 3 নম্বর মানুষ হিসেবে কিন্তু এই মুহূর্তে অবশ্যই দেবেন্দ্র ফডনবিসের নামটাও উঠে আসছে। কারণ গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় নরেন্দ্র মোদী যে যে স্ট্র্যাটেজি গুলো তিনি গ্রহণ করেছিলেন, সেই স্ট্র্যাটেজি গুলো কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেবেন্দ্র ফডনবিসের মধ্যে দেখা যাচ্ছে। ঠিক যেমন ভাবে তিনি একদম আরএসএস এর বিভিন্ন অনুষ্ঠান উপস্থিত থাকছেন, ঠিক তেমন ভাবেই তিনি বিভিন্ন কর্পোরেট হাউস তাদের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। এই বিষয়গুলো বেশ খানিকটা কিন্তু উজ্জ্বল ভাবে উঠে আসছে, এবং দেবেন্দ্র ফডনবিস কিন্তু নতুন একজন কম্পিটিটর হতে পারে। দেবেন্দ্র ফডনবিস তার নিজের যে সাংগঠনিক ক্ষমতা মুখ্যমন্ত্রী হিসেবে এবং বিজেপির সংগঠক হিসেবে, সেটা কিন্তু একটা প্রমাণ দিয়েইছে। এবং যদিও বিজেপি এই যে বিএমসির নির্বাচনে খুব একটা ভালো তাদের যে উন্নতি সাধন সেটা করতে পারেনি। 2017তেও তারা যে জায়গায় ছিল, 2026এও বলা যায় একই জায়গায় দাঁড়িয়ে আছে। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, এবং অবশ্যই শেয়ার করুন আপনাদের সোশ্যাল হ্যান্ডেলে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।